সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শেখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হাসান রনি। আজকে খাদ্য, পুষ্টি এবং পরিপাক চ্যাপ্টারের চতুর্থ লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম, তাসমিয়া, মিসবা, আবু হুরাইরা, আব্দুল্লাহ, রাহাত, আফরা, ইয়াসিন, হামিদা, ফাতেমা, আরাফাত, তানভীর। ওকে, তোমরা সবাই ভালো আছো? লিখুন। ওকে, আরজিব, মেহতাব, টুবা, শাহরিয়ার, তাসিন, জিউ, নীরব। ওকে, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা খাদ্য, পুষ্টি এবং পরিপাক যে চ্যাপ্টারটা রয়েছে এটা চতুর্থ লেকচার নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে এর তৃতীয় লেকচার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, তাহলে চতুর্থ লেকচার আমরা কি কি টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। আজকে আমরা পরিপাক তন্ত্রের গঠন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, পরিপাক তন্ত্র কি, পরিপাক জিনিসটা কি, এগুলো নিয়ে আমরা আজকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, খুব ভালো করে একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। পরিপাক জিনিসটা কি? হ্যাঁ, আচ্ছা, মনে করো পরিপাক বোঝার আগে কিছু বেসিক জিনিস তোমাকে একটু জানতে হবে, কিছু বেসিক জিনিস। হ্যাঁ, যেমন একটা জিনিস মনে মনে করো যে মনে রাখবে যে অনেকগুলো, হুম, এটা হলো কিন্তু বেসিক কথা। ওকে, অনেকগুলো গ্লুকোজ, এই কথাটা মনে রেখো। হ্যাঁ, কি, অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে, অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে, হুম, অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে, একটা জিনিস তৈরি করে, যেই জিনিসটা তৈরি করে তাকে বলা হয় শর্করা। শর্করা, তাহলে শর্করা কি দিয়ে তৈরি? অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। ঠিক আছে, আচ্ছা, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, কি বললাম? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড। এ মানে হলো অ্যামিনো অ্যাসিড, এ মানে হলো অ্যামিনো অ্যাসিড, এ মানে হলো অ্যামিনো অ্যাসিড, এ মানে হলো অ্যামিনো অ্যাসিড। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে সেই জিনিসটার নাম হলো আমিষ। সেই জিনিসটার নাম হলো আমিষ। আর অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ওকে, এরকম অনেকগুলো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল একসাথে মিলে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় চর্বি। সে, তাকেই বলা হয় চর্বি। ঠিক আছে, তাহলে চর্বি কি দিয়ে তৈরি? অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি। আমি যদি বলি আমিষ কি দিয়ে তৈরি? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। আমি যদি বলি শর্করা কি দিয়ে তৈরি? অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। তাহলে তুমি আমাকে কয়েকটা শর্করা জাতীয় খাবারের নাম বলো তো, কে বলতে পারবে আগে দেখি? কয়েকটি শর্করা জাতীয় খাবারের নাম বলো। শর্করা জাতীয় খাবার কি কি রয়েছে বলো? শর্করা জাতীয় খাবার কি কি রয়েছে বলো? দেখি কে বলতে পারে কি কি রয়েছে শর্করা জাতীয় খাবার। আলু, ভেরি গুড। হ্যাঁ, আলু, তারপরে ভাত, রুটি, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তার মানে আমি যদি বলি যে ভাত কি দিয়ে তৈরি? অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। আমি যদি বলি ধান কি দিয়ে তৈরি? অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। আমি যদি বলি আলু কি দিয়ে তৈরি? অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। আমি যদি বলি রুটি কি দিয়ে তৈরি? অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? একইভাবে আমি যদি বলি কয়েকটা আমিষ জাতীয় খাবারের নাম বলো, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হলো আমিষ জাতীয় খাবার। তার মানে আমি যদি বলি মাছ কি দিয়ে তৈরি? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। ডিম কি দিয়ে তৈরি? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। সবাই ক্লিয়ার? ওকে, এ পর্যন্ত আমরা ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন মনে রাখবে এই যে এখানে যে আমরা যে নামটা বললাম, এই যে শর্করা, আমিষ, চর্বি, এই যে যে জিনিসগুলো বললাম, এই 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 জিনিসটুকু, হ্যাঁ, এই শর্করা, আমিষ এবং চর্বি, এগুলোকে বলা হয় জটিল অণু। এই জিনিসগুলোর নাম কি? এগুলো হলো জটিল অণু। এই জিনিসগুলো হলো জটিল অণু। ওকে, কেন জটিল অণু? কারণ আমাদের শরীরে এগুলো জটিল অণু কারণ হলো
আমাদের শরীরে যে কোষ থাকে, আমাদের কোষ এই শর্করাকে সরাসরি গ্রহণ করতে পারে না। এগুলোকে বলা হয় জটিল অণু। কেন জটিল অণু? কারণ আমাদের শরীরে যে কোষ থাকে, এই কোষ শর্করা এই খাবারটাকে সরাসরি গ্রহণ করতে পারে না। আমিষ এই জিনিসটাকে সরাসরি গ্রহণ করতে পারে না। চর্বি এই জিনিসটাকে সরাসরি গ্রহণ করতে পারে না। আমাদের কোষ সরাসরি এগুলোকে গ্রহণ করতে পারে না। বুঝছো? এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? দেখি কে উত্তর দিতে পারে। শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? শর্করাকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? অনেকগুলো গ্লুকোজ পাওয়া যায়। আমি যদি বলি আমিষকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো চর্বিকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। কথা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলছি সরল অণু। এগুলো জটিল না। এই জিনিসগুলোকে আমরা বলতে পারি কি? সরল অণু। এগুলোকে আমরা বলতে পারি সরল অণু। ক্লিয়ার? ওকে? তাহলে এই জিনিসগুলো হলো সরল অণু। এগুলো হলো সরল অণু। তাহলে কি? সরল অণু। ওকে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ওকে। তাহলে দেখো মনে রাখবে আমাদের কোষ, আমাদের শরীরে যে কোষ থাকে না, এই কোষগুলো এই সরল অণু গ্রহণ করতে পারে। তাহলে আমাদের শরীরে যে কোষ, এই কোষ এই সরল অণুগুলো গ্রহণ করতে পারে। ওকে? তাহলে তুমি শর্করা জাতীয় খাবার যাই খাও না কেন, মনে করো তুমি একটা শর্করা জাতীয় খাবার খেলে, শর্করা জাতীয় খাবারটা খেলে, এই শর্করা জাতীয় খাবার এদিক দিয়ে আসবে নাকি? এই শর্করা জাতীয় খাবারটা কি হবে? এদিক দিয়ে আসবে। শর্করা জাতীয় খাবার এদিক দিয়ে আসবে, রাইট? এই যে শর্করা জাতীয় খাবার আসবে, শর্করা জাতীয় খাবার আসবে, এসে কি করবে? এই শর্করা জাতীয় খাবারটা এসে আমাদের পেটের মধ্যে আসবে, এসে তারপরে কি হবে? এই শর্করা জাতীয় খাবারটা ভাঙবে। শর্করা জাতীয় খাবার ভাঙলে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এই হলো সেই গ্লুকোজ। ক্লিয়ার? এবং এই গ্লুকোজটাই রক্তনালীর মাধ্যমে বাহিত হয়ে কোথায় যাবে? রক্তনালীর মাধ্যমে বাহিত হয়ে কোষের ভিতরে প্রবেশ করবে। ওকে? তাহলে এটা কোষের ভেতরে এই গ্লুকোজটাই প্রবেশ করলো। এই হলো সেই গ্লুকোজ। এই যে আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, সেই আমিষ জাতীয় খাবারটা, আমরা যে আমিষ জাতীয় খাবারটা খাচ্ছি, সেই আমিষ জাতীয় খাবারটা এই যে ঢুকলো, পাকস্থলীর মাধ্যমে ঢুকলো, তারপর কোথায় যাবে? এই যে তারপর কোথায় যাবে আমিষ জাতীয় খাবারটা? দেখো এই যে এদিকে মনে করো আসলো, এই যে আমিষ জাতীয় খাবারটা আসলো। এখন এই আমিষ জাতীয় খাবারটা পাকস্থলীর কাছে এখানে এসে এই জায়গায় এসে ভাঙবে। আচ্ছা, আমিষ জাতীয় খাবার ভাঙলে কি পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় অনেকগুলো, রাইট? এই অ্যামিনো অ্যাসিড পরবর্তীতে কি হবে? এটা রক্তনালীর মাধ্যমে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করবে। তাহলে কোষের মধ্যে এখন কি পাবো আমরা? অ্যামিনো অ্যাসিড পাবো। আমরা যে চর্বি জাতীয় খাবারগুলো খাই, সেই চর্বি জাতীয় খাবারটা আমরা যেগুলো খাচ্ছি, সেই চর্বি জাতীয় খাবারটা পাকস্থলী হয়ে তারপরে কোথায় আসবে? ক্ষুদ্রান্তে আসবে। এই যে ক্ষুদ্রান্তে আসবে, এই ক্ষুদ্রান্তে চর্বি জাতীয় খাবারটা এসে চর্বি জাতীয় খাবারটা ভাঙবে। এবং তোমরা জানো চর্বি জাতীয় খাবার ভাঙলে কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। তাহলে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তারপর কি হবে? এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এটা কোথায় যাবে বলতো? রক্তনালীতে যাবে। এই যে রক্তনালীতে যাবে, এই যে রক্তনালীতে যাবে, রক্তনালীর মাধ্যমে কোথায় যাবে? কোষের ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে হুমায়রা? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তাহলে এখানে পরিপাক কাকে বলে? তাহলে মনে রাখো যেই প্রক্রিয়ায় এই যে জটিল খাদ্যবস্তু, এই যে জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, ঠিক আছে? তাহলে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, কোষের শোষণ উপযোগী, তাহলে কোষ শোষণ করতে পারে এরকম সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় পরিপাক। সেই প্রক্রিয়ার নামই হলো পরিপাক। তাহলে পরিপাক জিনিসটা কি? এটা সবাই ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও।
তার মানে তুমি যদি ভাত খাও, তোমার কোষের মধ্যে কি ভাত ঢুকবে? না, তোমার কোষের মধ্যে গ্লুকোজ ঢুকবে। তুমি যদি রুটি খাও, তোমার কোষের মধ্যে গ্লুকোজই ঢুকবে। তুমি যদি আলু খাও, তোমার কোষের মধ্যে গ্লুকোজই ঢুকবে। তুমি যদি মাংস খাও, তোমার কোষের মধ্যে অ্যামিনো অ্যাসিডই ঢুকবে। তুমি যদি মাছ খাও, তোমার কোষের মধ্যে অ্যামিনো অ্যাসিড ঢুকবে। সবাই ক্লিয়ার? তাহলে দেখো, এই যে আমিষ জাতীয় খাবার ভেঙে অ্যামিনো অ্যাসিড হলো নাকি, এই যে শর্করা ভেঙে গ্লুকোজ হলো, এই যে চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড হলো এবং গ্লিসারল হলো, এই যে ভাঙলো, এই ভাঙার প্রক্রিয়াটাকে আমরা বলছি পরিপাক। সবাইকে ক্লিয়ার? এবং এই যে ভাঙছে, এটা কি দিয়ে ভাঙে? হাতুড়ি দিয়ে ভাঙে? এই যে শর্করা যে ভেঙে গ্লুকোজ হচ্ছে, আমিষ ভেঙে যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে এবং চর্বি ভেঙে যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হচ্ছে, এটা কি হাতুড়ি দিয়ে ভাঙে? না, এই ভাঙার কাজটা করে হলো বিভিন্ন রকমের এনজাইম। বিভিন্ন রকমের এনজাইম, বিভিন্ন রকমের এনজাইম এই ভাঙার কাজটা করে থাকে। বিভিন্ন রকমের এনজাইম এই ভাঙার কাজটা করে থাকে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন জিনিসটা বুঝতে পারলাম। তাহলে দেখো তো সংজ্ঞাটা আমরা এখন পারবো কিনা, বলো। এই যে সংজ্ঞাটা দেখো, তাহলে জটিল খাদ্যকে শোষণযোগ্য, মানে কোষের শোষণযোগ্য, কোষ এটাকে শোষণ করতে পারবে। জটিল খাদ্যকে জটিল খাদ্যকে শোষণযোগ্য এবং কোষের উপযোগী, সহজ, সরল ও তরল। ঠিক আছে? তাহলে দেখো, সহজ, সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত করার প্রক্রিয়া। এই অবস্থায় রূপান্তরিত করার প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে জটিল খাদ্যবস্তুকে আমরা সরল খাদ্যবস্তুতে পরিণত করেছি। সরল খাদ্যবস্তু মানে কি? সরল অণুতে পরিণত করেছি। ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ওকে। এখন এই যে পরিপাক প্রক্রিয়া, এটা দুইটা ধাপ রয়েছে। হ্যাঁ, পরিপাক প্রক্রিয়া দুইটা ধাপ রয়েছে। একটা হলো প্রথম ধাপ এবং আরেকটা হলো দ্বিতীয় ধাপ। তুমি একটা জিনিস দেখো, আমরা যখন যে কোনো খাবার খাচ্ছি, সেই খাবারটা আমরা খাচ্ছি মুখ দিয়ে, কিন্তু খাবারটা মুখ দিয়ে খাওয়ার পরে তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যাও, সেই খাবারটা কি মুখ দিয়ে বের হয়? বলো। আমরা খাবার খাই মুখ দিয়ে। ধরো রাতে তুমি ডিনার করলে, মুখ দিয়ে তো ডিনার করবে, কিন্তু সকালবেলা যখন বাথরুমে যাবে সেই খাবারটা, সেটা কি মুখ দিয়ে বের হবে? মুখ দিয়ে বের হবে না, সেটা আর একটা পথ দিয়ে বের হবে। রাইট? তাহলে খেলাম মুখ দিয়ে, আর একটা পথ দিয়ে বের হচ্ছে, তাহলে এই পথ পর্যন্ত যেতে একটা জায়গা লাগবে। রাইট? একটা নলের ভেতর দিয়ে যাবে, এই তো কথা নাকি? আচ্ছা, আরেকটা হলো যে এই যে আমরা যে খাবারটা খাচ্ছি, তুমি খাচ্ছ খাবার, তুমি রাতে তুমি ডিনার করলে, ধরো খিচুড়ি খেলে, অথবা ধরো তুমি বিরিয়ানি খেলে। হ্যাঁ, তাহলে এই যে বিরিয়ানি খেলে বা খিচুড়ি খেলে, তুমি রাতে খেলে বিরিয়ানি অথবা খিচুড়ি, কিন্তু সকালে তুমি যখন বাথরুমে যাচ্ছ, খিচুড়ি এবং বিরিয়ানি কি বের হয়? না, অন্য কিছু বের হয়, অন্য কোনো পদার্থ বের হয়। রাইট? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি, আমরা যখন খাবার খাই, সেই খাবারটা মুখ দিয়ে খাচ্ছি এবং খাবারটা মানে পরিবহন করার জন্য একটা নলের মতো অংশ রয়েছে, এবং আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে পরিবর্তন করতে হচ্ছে। তাই না? খাচ্ছি খিচুড়ি, কিন্তু সেটা খিচুড়ি আকারে বের হচ্ছে না। ওকে, এখন যে কোনো খাবার যখন আমরা মুখের মধ্যে খাচ্ছি, এই মুখের মধ্যে খাওয়ার সময় খাবারটা কি হয়? খাবারটা প্রথমে টুকরা টুকরা হয়, ছোট ছোট টুকরাতে পরিণত হয়। ঠিক আছে? মনে করো তুমি একটা বড় পিজ্জা খেলে, বড় একটা পিজ্জা খেলে মনে করো। হ্যাঁ, এই হলো সেই তোমার একটা পিজ্জা মুখের মধ্যে, মনে করো এই পিজ্জাটা তুমি খেলে। তুমি যখন মুখের মধ্যে খেলে, মুখের মধ্যে আমরা পিজ্জাটা কি চাবাবো না? এভাবে করে চাবাবো তো। চাবানোর মাধ্যমে আমরা পিজ্জাটাকে কি করি বলতো? আমরা চাবানোর মাধ্যমে এই পিজ্জাটাকে আমরা ছোট ছোট অনেকগুলো টুকরাতে পরিণত করি। ঠিক আছে? এই পিজ্জাটাকে আমরা এরকম অনেকগুলো ছোট 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 টুকরাতে পরিণত করি। বুঝতে পেরেছো? তাহলে পিজ্জাটা কি হলো? অনেকগুলো ছোট ছোট টুকরাতে পরিণত হলো। তাহলে এটা একটা পিজ্জার অংশ। হ্যাঁ, তারপরে এটা একটা পিজ্জার অংশ, 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 এটা একটা পিজ্জার অংশ। তাই না? জিনিসগুলো তো তাই তো।
তাহলে অনেকগুলো ছোট ছোট টুকরাতে পরিণত করি। ওকে, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা কি? আরেকটা ঘটনা হলো এই যে আমরা যে পিজ্জাটা যেটা খেলাম, এই যে খাবারটা খেলাম, এই যে পিজ্জার যে টুকরাটা, এই টুকরাটা গুলোকে এখন আমার পরিপাক করতে হবে। তাহলে এই টুকরোগুলোকেই পরিপাক করতে হবে। এখন পরিপাক করার জন্য কি কাজ করে? এই পরিপাক করার জন্য কি কাজ করে বলতো? আমরা বলেছিলাম একটু আগে বিভিন্ন রকমের কি এনজাইম কাজ করে। তাহলে এটা পরিপাক করার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের এনজাইমের সাহায্য নিতে হবে। তাহলে যে কোনো খাবার যখন আমরা খাই, খাবার খেলে সেটা দুইটা পরিপাক হয়। একটা হলো যান্ত্রিক পরিপাক, মানে খাবারটা ছোট ছোট টুকরাতে পরিণত হয়, এটাকে বলছি আমরা যান্ত্রিক পরিপাক, এই যে প্রথম ধাপ। আর এরপরে এই যে খাবারের উপর যে বিভিন্ন রকমের এনজাইম এসে কাজ করে, এটাকে বলছি আমরা রাসায়নিক পরিপাক বা রাসায়নিক প্রক্রিয়া। তাহলে দুইটা, একটা হলো যান্ত্রিক প্রক্রিয়া এবং আর একটা হলো রাসায়নিক প্রক্রিয়া। ওকে, আচ্ছা। এখন আমরা একটু আগে যে কথাটা বললাম যে তাহলে একটা জিনিস দেখো যে আমরা যখন খাবার খাচ্ছি, খাবারের মধ্যে দুইটা জিনিস ঘটনা ঘটছে, তাই না হুমায়রা? একটা হলো আমরা খাবার খাচ্ছি মুখ দিয়ে, খাবারটা বের হচ্ছে একটা নলের ভিতর দিয়ে আর একটা জায়গা থেকে। তার মানে খাবারটা মুখ দিয়ে যে তারপরে একটা নলের মধ্য দিয়ে পরিবাহিত হয়। খাচ্ছি আমরা বিরিয়ানি বা খিচুড়ি এই টাইপের খাবার, কিন্তু সকালবেলা যখন আমরা বাথরুমে যাচ্ছি সেটা বের হচ্ছে অন্য আকারে। তার মানে খাবারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে খাবার যে নল দিয়ে যায় এই নলটাকে বলা হয় পৈষ্টিক নালী বা পরিপাক নালী। তাহলে যে নলের মাধ্যমে খাবারটা যায় সেই নলের নাম হলো পৈষ্টিক নালী বা পরিপাক নালী। আর এই যে খাবারটা পরিবর্তন হয়ে গেল, খাবারটা পরিবর্তন হয়ে গেল, খাবারটা আর বিরিয়ানি থাকলো না, খাবারটা আর খিচুড়ি থাকলো না, এই যে পরিবর্তন এটাকে বলছি আমরা পৈষ্টিক গ্রন্থি। এই পৈষ্টিক গ্রন্থিগুলোই এই পরিবর্তনটা করে থাকে। ওকে, তোমরা জানো তন্ত্র কাকে বলে? তন্ত্র মানে কি? অনেকগুলো অঙ্গের সমষ্টি, রাইট? তাহলে যেসব অঙ্গ একসাথে মিলে খাবার পরিপাকের কাজগুলো করে থাকে এই তন্ত্রকেই বলা হয় পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। তাহলে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র কাকে বলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে এখনই কমেন্টে জানিয়ে দাও। পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো বলো। ধরো খাবার পরিপাক করার জন্য যেসব অঙ্গ কাজ করে, আমরা জানি অনেকগুলো অঙ্গকে একসাথে বলা হয় কি? তন্ত্র। তাহলে যেসব অঙ্গ একসাথে মিলে খাদ্য পরিপাকের কাজ করে থাকে সেই অঙ্গগুলোকে একসাথে বলা হয় পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। আমরা পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রকে দুইটা হেডলাইনে ভাগ করতে পারি, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী মানে কি? যেই নলগুলোর ভেতর দিয়ে যে রাস্তা দিয়ে খাবারটা চলে যায়, খাচ্ছি মুখ দিয়ে কিন্তু বের হচ্ছে আরেক জায়গা থেকে, তার মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছে। আর খাবারটা যে পরিবর্তন হয়ে যাচ্ছে এই কাজটা করে থাকে হলো পৌষ্টিক গ্রন্থি। ওকে, তাহলে পরিপাক পৌষ্টিক নালীর মধ্যে কি কি রয়েছে দেখো, মুখ, মুখ গহ্বর, তারপর দাঁত এই অংশটা রয়েছে, তারপর গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র এবং পাইপ। তাহলে দেখো এই যে মুখ থেকে শুরু করে আমরা যদি বলি পৌষ্টিক নালীর বিস্তৃতি, তাহলে এটা দেখো মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত। ওকে, এই দেখো এই যে মুখ, এই যে মুখ থেকে যে এই নলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে নল, এই যে অন্য কারণ দেই, এই যে দেখো এই যে নল, এই যে নল, এই যে নল, এই যে নল, এই যে নল। ওকে, এই যে নল, এই যে নল, এই যে নল, এই যে এই পুরো নলটাকে আমরা বলছি পৌষ্টিক নালী। ঠিক আছে, এই পুরো নলটার নাম হলো পৌষ্টিক নালী। ওকে, তাহলে মুখ, প্রথমে হলো মুখ, তারপর মুখ গহ্বর, এরপর থাকে গলবিল। মুখ গহ্বর মানে কি? হা করলে যে অংশটা ফাঁকা দেখা যায় সেটাকে বলা হয় মুখ গহ্বর। গলবিল হলো তার পিছনের অংশ, এরপরে থাকে হলো অন্ননালী, তারপরে থাকে পাকস্থলী। এই যে এই অংশটা হলো অন্ননালী, এই যে এটা, এই যে নলের মতো অংশ দেখতে পাচ্ছ এটার নাম হলো অন্ননালী। ওকে, এই অংশটার নাম হলো পাকস্থলী, এই যে এই অংশটা, এই অংশটার নাম হলো পাকস্থলী। ওকে, আচ্ছা, এই অংশগুলো এই যে এখানে যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছ এই যে এরকম, এই অংশগুলোর নাম হলো ক্ষুদ্রান্ত। আর এই যে মোটা মোটা অংশ দেখতে পাচ্ছ এই অংশগুলোর নাম হলো বৃহদান্ত্র, আর এই অংশটার নাম হলো পাইপ। ওকে, আচ্ছা,
আর পৌষ্টিক গ্রন্থি কি রয়েছে? লালা গ্রন্থি, পাকস্থলী, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। কোনটা কি আমরা ধীরে ধীরে আসবো। তাহলে আসো এখন মুখ গহ্বরের মধ্যে কি থাকে? মুখ গহ্বর হা, হা করলে যা দেখা যায় সেটাই হলো মুখ গহ্বর। তাহলে মুখ গহ্বরের মধ্যে কি থাকে? দাঁত থাকে। মুখ গহ্বরের মধ্যে কি থাকে? জিহ্বা থাকে এবং মুখ গহ্বরের মধ্যে থাকে হলো লালা গ্রন্থি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দাঁতের কাজ কি? দাঁত খাদ্যকে চিবিয়ে ছোট ছোট টুকরাতে পরিণত করে। আর জিহ্বার কাজ কি? এই যে ছোট ছোট যে টুকরা, সেগুলোর সাহায্যে আমাদের ভেতরে, আমাদের মুখের ভেতরে যে থুতু থাকে, লালা থাকে, সেই থুতু বা লালাগুলোকে মিশাতে সাহায্য করে। ওকে? আর লালা গ্রন্থি কি? লালা গ্রন্থি থেকে মূলত এই যে লালার কথা যেটা বলেছি, সেই লালাগুলো নিঃসৃত হয়। লালা জিনিসটা কি? আমরা যেটাকে থুতু বলে থাকি, থুতু, সেই জিনিসটাই হলো লালা। তাহলে এই থুতু কোথায় তৈরি হয়? লালা গ্রন্থিতে তৈরি হয়। এবং এই থুতুর একটা কাজ হলো পরিপাকে সাহায্য করা। ঠিক আছে? এবং থুতুর মধ্যে মনে রাখবে যে থুতুর মধ্যে গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, দুইটা এনজাইম থাকে। কি কি? এই নাম দুটা জানতে হবে। তাহলে থুতুর মধ্যে দুইটা এনজাইম কি কি থাকে? দুইটা এনজাইম, একটা হলো টাইলিন এবং আর একটা হলো মল্টেজ। এই দুইটা এনজাইম থুতুর মধ্যে থাকে এবং এদের কাজ হলো শর্করা জাতীয় খাবার আমরা যেটা খাই, সেই শর্করা জাতীয় খাবারটাকে হজম করতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি মুখের মধ্যে শর্করা জাতীয় খাবারের পরিপাক শুরু হয়। ক্লিয়ার? ওকে। এবার আসো দাঁতের ধরন। আমাদের প্রায় ৪ ধরনের দাঁত থাকে, মানুষের ৪ ধরনের দাঁত থাকে। হ্যাঁ, এই যে এটাকে বলা হয় ইনসিসর। ৪ ধরনের দাঁত। এই যে একটা হলো ইনসিসর, হ্যাঁ, একটা হলো ক্যানাইন, ক্যানাইন বা ছেদন, এটার নাম হলো ছেদন বা ক্যানাইন। ইনসিসর মানে কর্তন, বাংলা নাম হলো কর্তন, ইংলিশে বলা ইনসিসর। প্রিমোলার মানে হলো অগ্রপেশন, অগ্রপেশন। আর মোলার, মোলার মানে হলো পেশন। ৪ রকমের দাঁত থাকে। ঠিক আছে? কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন মানে কি? এই যে সামনে, এই যে সামনে যে দুইটা দাঁত দেখতেছে না, এই দুইটা দাঁতকে বলা হয় কর্তন। ঠিক আছে? এগুলো কাটে, এগুলো এভাবে করে কাটে। ওকে? তারপর হলো ক্যানাইন বা ছেদন। এই যে এখানে একটা চোখা ধরনের দাঁত থাকে না, এই যে এটা চোখা ধরনের দাঁত, এটাকে বলা হয় ছেদন দাঁত। আমরা যে মাংস খাই, মাংস খেলে এই দাঁত দিয়ে আমরা ছিঁড়ে ছিঁড়ে খাই, এগুলো ছিঁড়তে সাহায্য করে। কর্তন দাঁত দিয়ে কি হয়? কর্তন দাঁত কাটতে সাহায্য করে, আর ছেদন দাঁত দিয়ে ছিঁড়তে সাহায্য করে। আর অগ্রপেশন এবং পেশন দাঁতগুলো কি করে? দেখো, পেশন মানে কি? কোনো কিছু পিষা, এভাবে করে পিষা। তাহলে এই দাঁতগুলো, অগ্রপেশন এবং পেশন দাঁতগুলো করে কি? এগুলো এইভাবে করে খাদ্যটাকে পিষে, মানে গুঁড়া গুঁড়া করে। বুঝতে পেরেছো? এই হলো দাঁতগুলোর কাজ। এর মধ্যে কর্তন দাঁত থাকে ৮টা, তারপরে ছেদন দাঁত থাকে টোটাল ৪টা, অগ্রপেশন থাকে ৮টা, আর পেশন দাঁত হলো ৮টা। ওকে? আচ্ছা, এখন দাঁতের গঠনের মধ্যে দাঁতের ৩টা অংশ রয়েছে। দাঁতের মধ্যে ৩টা অংশ রয়েছে। একটা হলো মুকুট, একটা হলো মূল এবং আরেকটা হলো গ্রীবা। কোনটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো, প্রথমে হলো মুকুট। এই যে মুকুট, কোন অংশটা? এই যে উপরে, মানে মাড়ির উপরে দাঁতের যে অংশটা দেখা যায় তাকেই বলা হয় মুকুট। মাড়ির উপরে দাঁতের যে অংশটা দেখা যায় তাকেই বলছি আমরা মুকুট। তাহলে এই অংশটুকু হলো মুকুট, এই অংশটুকু হলো দাঁতের মুকুট। এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু দাঁতের মুকুট, যা দেখতে পাচ্ছ এই যে এই অংশটুকু। আচ্ছা, গ্রীবা কোনটা? গ্রীবা হলো মুকুটের পরের যে অংশটা তাকে বলছি আমরা গ্রীবা। দ্যাট মিনস এই অংশটুকু, এই যে এই অংশটুকু হলো, এই অংশটুকু হলো গ্রীবা। এই যে এইটুকু অংশ। ওকে? আর মূল কি? একেবারে মাড়ির ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলছি আমরা মূল, একেবারে মাড়ির ভেতরের অংশ। এই যে ভেতরে কোন অংশটা? এই যে এই পুরো অংশটাকে আমরা বলছি মূল। এই যে এই অংশটুকু হলো মূল, এই পুরো অংশটা হলো মূল। এই হলো দাঁতের ৩টা অংশ। ওকে? আচ্ছা, এখন আসলে দাঁতের উপাদান। দাঁতের মধ্যে কি কি অংশ থাকে, মানে কি কি উপাদান থাকে দাঁতের মধ্যে, কি কি উপাদান থাকে সেটা। আচ্ছা, একটা হলো সবচেয়ে বাইরের যে উপাদানটা তাকে বলা হয় ডেন্টিন। দাঁতের সবচেয়ে বাইরে যে উপাদানটা সেটাকে বলছি আমরা ডেন্টিন। তোমরা এখানে যে হলুদ কালারের অংশটা দেখতে পাচ্ছ এটাই হলো সেই ডেন্টিন। যে হলুদ কালারের যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে বলছি আমরা দাঁতের ডেন্টিন। এটা সবচেয়ে বাইরের অংশ দাঁতের। এবং এই অংশটা ক্যালসিয়াম, ফসফেট, হ্যাঁ, এগুলো দিয়ে
বিভিন্ন লবণ দিয়ে বা এই উপাদানগুলো দিয়ে এই ডেন্টিন অংশটা তৈরি হওয়া থাকে। এটা হলো সবচেয়ে শক্ত উপাদান। আচ্ছা, এই ডেন্টিন এটা হলো আবরণের মতো। এই ডেন্টিনের নিচে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, ডেন্টিনের উপরে তুমি যে আর একটা সাদা অংশ দেখতে পাচ্ছ, দেখো এই যে সাদা টাইপের একটা অংশ দেখতে পাচ্ছ, এই সাদা অংশটার নাম হলো এনামেল। তাহলে এনামেল এটাও একটা শক্ত অংশ। এটা কোথায় থাকে? এটা হলো ডেন্টিনের উপরে থাকে। ঠিক আছে? তাহলে দেখো এই যে এনামেল, এটাও ক্যালসিয়াম ফসফেট এগুলো দিয়ে তৈরি। তাহলে ডেন্টিনের উপরের আবরণের নাম। ঠিক আছে? ওকে। ডেন্টিন এবং এনামেল দেখো কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট ফ্লোরাইড, এই তিনটা উপাদান দিয়ে ডেন্টিন এবং এনামেল এই জিনিসগুলো তৈরি। ঠিক আছে? এগুলো হলো উপাদান, কি উপাদান দিয়ে তৈরি সেটা। এরপরে দেখো দন্তমজ্জা। এই যে তুমি যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এই লাল অংশটাকে বলছি আমরা দন্তমজ্জা। এবং এই লাল অংশের মধ্যে কি থাকে দেখো তো, দন্তমজ্জার মধ্যে কি থাকে? এখানে হলুদ কালারের কিছু জিনিস দেখতে পাচ্ছ, দেখো ছোট ছোট হলুদ কালারের জিনিস দেখতে পাচ্ছ না? এই যে এখানে হালকা হলুদ কালারে, এই যে এরকম হলুদ কালারের কিছু জিনিস, রাইট? এই যে হলুদ কালারে, তাহলে হলুদ কালারের জিনিসগুলো মানেই হলো স্নায়ু। আর কি থাকে? বিভিন্ন রকমের ধমনী থাকে, বিভিন্ন রকমের শিরা থাকে, তার মানে রক্তনালী থাকে। তাহলে এই যে দন্তমজ্জার কথা বলছি, এই দন্তমজ্জার মধ্যে ধমনী, শিরা, স্নায়ু এই জিনিসগুলো থাকে। ওকে, আচ্ছা। আরেকটা অংশ থাকে, সেটাকে বলছি আমরা সিমেন্ট। সিমেন্ট, আচ্ছা, এই যে এই জিনিসটা হলো সেই সিমেন্ট। এই যে একটা কি বলবো, একটা মানে একটা এমন একটা মাধ্যম যেই সিমেন্টটা করে কি, এই দাঁতকে মাড়ির সাথে আটকে রাখে। সিমেন্ট দাঁতকে মাড়ির সাথে আটকে রাখে। ঠিক আছে? এই অংশটাই হলো সেই সিমেন্ট। এই যে এটা, এই অংশটা হলো সেই সিমেন্ট যেটা এই দাঁতটাকে এই মাড়ির সাথে আটকে রাখে। ঠিক আছে? তাহলে ঠান্ডা পানি আমরা যদি বেশি খাই বা আমরা যদি বরফ দাঁতের গোড়ায় দেই, তাই না? তখন দাঁত শিরশির করে কেন? দাঁত শিরশির করে এই কারণে, এই যে যেহেতু এই দন্তমজ্জার মধ্যে বিভিন্ন রকমের স্নায়ু থাকে, এই স্নায়ু থাকার কারণে দাঁত শিরশির করে। দাঁত উঠালে রক্ত বের হয় কেন? এই যে একই কথা, যে দাঁত যখন উঠায় তখন এই যে মাড়ি, এই মাড়ির মধ্যে রক্তনালী থাকে, এই জন্য রক্ত বের হয়। ঠিক আছে? ওকে। এরপরে আসো পাকস্থলী। এই যে অঙ্গটা দেখতে পাচ্ছ, এই অঙ্গটার নাম হলো পাকস্থলী। ওকে, এই হলো সেই পাকস্থলী। এই পাকস্থলীর পরের অংশকেই বলা হয় ক্ষুদ্রান্ত। তার মানে আমরা বলতে পারি যে এখানে এই অংশটুকু যদি পাকস্থলী হয়, এই যে এই অংশটুকু, তাহলে পাকস্থলীর উপরের অংশের নাম কি? অন্ননালী। ওকে, আর পাকস্থলীর পরের অংশের নাম কি? ক্ষুদ্রান্ত। তাহলে আমরা বলতে পারি পাকস্থলী কোথায় থাকে? অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে থাকে। তাহলে দেখো, অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে থাকে একটা থলির মতো, একটা ব্যাগের মতো অংশ। ঠিক আছে? এই পাকস্থলীর মধ্যে পেশি থাকে। ওকে, এবং পাকস্থলীর মধ্যে কিছু গ্রন্থি থাকে। ওকে, তাহলে আমি যদি পাকস্থলীতে একটু তোমাদেরকে দেখাই, মনে করো এই হলো সেই পাকস্থলী, এই হলো সেই পাকস্থলী। এখন পাকস্থলীর মধ্যে আমি কি বলেছি? গ্রন্থি থাকে। তাহলে গ্রন্থি মানে হলো একটা ব্যাগের মতো জিনিস। হ্যাঁ, তাহলে এটা কোথায় থাকে? পাকস্থলীতে থাকে। তাহলে মনে করো এই হলো সেই ব্যাগের মতো জিনিস, থলির মতো জিনিস। এই হলো সেই ব্যাগের মতো জিনিস বা থলির মতো জিনিস। তাহলে পাকস্থলীর মধ্যে এই যে গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলোর মধ্যে অনেকগুলো কোষ থাকে। এই হলো সেই কোষ, এই হলো সেই কোষ। ঠিক আছে? এই হলো সেই কোষ, এই যে কোষ। ওকে, এই হলো সেই কোষ। এগুলো কোথায় থাকে? পাকস্থলীর গায়ের মধ্যে থাকে। তাহলে পাকস্থলীর মধ্যে যেসব গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। মনে রাখবে, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, এগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক মানে কি? পাকস্থলী। স্টোমাক মানেও পাকস্থলী, গ্যাস্ট্রিক মানেও পাকস্থলী। মেডিকেলে কিছু কিছু টার্ম রয়েছে যেগুলো মেডিকেলের নিজস্ব শব্দ। যেমন তোমরা নর্মালি পাকস্থলী হলো বাংলা নাম, ইংলিশ নাম হলো স্টোমাক, কিন্তু মেডিকেলের ভাষায় পাকস্থলীকে বলা হয় গ্যাস্ট্রিক।
তাহলে পাকস্থলীর মধ্যে যেসব গ্রন্থি থাকবে তাদেরকে কি বলা হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি। ঠিক আছে? আচ্ছা, এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থেকেই বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ হয়। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকেই বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ হয়। বুঝতে পেরেছ? এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন রকমের এনজাইম কোথায় নিঃসরণ হয়? পাকস্থলীতে নিঃসরণ হয়। কেন? খাদ্য পরিপাকের জন্য। ক্লিয়ার? আরেকটা বিষয় কি করে পাকস্থলী? পাকস্থলীতে যখন কোনো খাবার আসে, যখন কোনো খাবার পাকস্থলীর মধ্যে আসে, মনে করো কোনো একটা খাবার আসলো, পাকস্থলীর মধ্যে কোনো একটা খাবার আসলো, এই যে খাবার। তাহলে যখন কোনো একটা খাবার পাকস্থলীর মধ্যে আসে, পাকস্থলী করে কি সেই খাবারটাকে সংকোচন এবং প্রসারণ করার মাধ্যমে একটা গোল পিণ্ডে পরিণত করে। এই যে খাবারটা, এই খাবারটাকে সংকোচন প্রসারণের মাধ্যমে একটা গোল পিণ্ডে পরিণত করে, একটা মন্ডে পরিণত করে। ওকে? তাহলে এই যে গোল একটা মন্ডে পরিণত করলো, এই মন্ডটাকে বলা হয় কাইম। এই মন্ডটার নাম হলো কাইম। ঠিক আছে? তাহলে পাকস্থলী রিলেটেড এই কথাবার্তাগুলো বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। সবাই ক্লিয়ার? দাঁতকে কেটে দিলে এই উপাদানগুলো দেখতে পাবে না, তো এগুলো তো তোমার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। সবাই ক্লিয়ার না? ভেরি গুড। এরপর আসো অন্ত্র। হুম, অন্ত্র। আচ্ছা, এই জিনিসটা হলো অন্ত্র। এই যে এই যে এই যে ছোট ছোট যে নালীর মতো অংশ দেখতে পাচ্ছ, এই যে নালীর মতো অংশ, এগুলোও অন্ত্র। আবার বড় যে নালীর মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলোও অন্ত্র। ওকে, তার মানে আমরা বলতে পারি অন্ত্র দুইটা অংশ রয়েছে, একটা হলো ক্ষুদ্রান্ত এবং আরেকটা হলো বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত, একরাম, ক্ষুদ্রান্ত মানে কি? ক্ষুদ্র যে অন্ত্র, যে অন্ত্রটা ক্ষুদ্র, একটু চিকন, সেগুলোকে বলা হয় ক্ষুদ্রান্ত। আর বৃহদান্ত্র মানে হলো যে অন্ত্রটা বড় বা মোটা। হ্যাঁ, তাহলে এখানে ক্ষুদ্রান্ত কোনগুলো? এই যে এগুলো, তাই না? এই নালীগুলো দেখো একটু চিকন টাইপের না? এই নালীগুলো তো একটু মোটা টাইপের, তাই না? এই নালীগুলো একটু মোটা টাইপের, রাইট? কিন্তু এই নালীগুলো কি একটু চিকন টাইপের না? তাহলে এগুলোকে বলছি আমরা ক্ষুদ্রান্ত। এই নালীগুলোর নাম হলো ক্ষুদ্রান্ত। ঠিক আছে? এই যে এই নালীটার নাম হলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত্র। আর এই নালীগুলোর নাম হলো বৃহদান্ত্র। এই যে এটা, এই যে এগুলোর নাম হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্র। ঠিক আছে? ওকে। এখন ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের কিছু কথা আছে, ওটা বলে দিই। এই ক্ষুদ্রান্তের তিনটা অংশ রয়েছে, হ্যাঁ? মনে রাখবে, ক্ষুদ্রান্তের অংশ হলো তিনটা। ক্ষুদ্রান্তের তিনটা অংশ কি কি? ডিউডেনাম, জেজুনাম, আর হলো ইলিয়াম। এই তিনটা অংশ থাকে ক্ষুদ্রান্তের। একইভাবে বৃহদান্ত্রেরও তিনটা অংশ থাকে। বৃহদান্ত্রেরও তিনটা অংশ আছে। কি কি? সিকাম, কোলন, আর একটা হলো মলাশয়। আমি যদি তোমাকে একটু বোঝাই জিনিসটা কোনটা কি, তাহলে তোমাদের ইজি হবে জিনিসটা। দেখো, এটা মনে করো পাকস্থলী, হ্যাঁ? হুম, এই যে এখন দেখো জিনিসগুলো। ওকে, এখন তুমি দেখো, আমি এটাকে এখন ভাগ করি।
তাহলে এই যে সবুজ কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই সবুজ কালারের জিনিসগুলো হলো ক্ষুদ্রান্ত, আর মোটা মোটা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম হলো বৃহদান্ত্র। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে যে সবুজ অংশটা, এটার আবার 3টা খণ্ড রয়েছে। এখান থেকে এই পর্যন্ত একটা খণ্ড, এখান থেকে এই পর্যন্ত একটা খণ্ড, আর এখান থেকে এই পর্যন্ত একটা খণ্ড। তাহলে কয়টা খণ্ড? 3টে খণ্ড হয়ে গেল না? 3টে খণ্ড তো। তাহলে প্রথম খণ্ডটার নাম হলো ডিউডেনাম। এই খণ্ডটার নামই হলো ডিউডেনাম। ডিউডেনাম। দ্বিতীয় যে খণ্ড রয়েছে, যে দ্বিতীয় যে অংশটা রয়েছে, এই দ্বিতীয় অংশটার নাম হলো জেজুনাম। আর তৃতীয় যে খণ্ডটা রয়েছে এইটার নাম হলো ইলিয়াম। ঠিক আছে? ওকে, একইভাবে তুমি এইদিকে আসো। এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকুর নাম হলো সিকাম। এখান থেকে পুরো অংশটার নাম হলো কোলন। এই 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 পুরো অংশটার নাম হলো কোলন। এই পর্যন্ত হলো কোলন। ওকে, আর এই যে নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকুর নাম হলো মলাশয়। ঠিক আছে? তাহলে এটার নাম হলো, আমরা আমরা দেখি, লিখে দিই। এই যে এটার নাম হলো সিকাম, এগুলোর নাম হলো কোলন, আর এই জিনিসটার নাম হলো, নিচের একবারে নিচের নাম হলো মলাশয়। আর মলাশয়ের নিচেই পায়ু থাকে। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে কমেন্টে জানাও। তাহলে এই পর্যন্ত অংশটুকুকে বলা হয় সিকাম, এই পুরো অংশটাকে বলছি আমরা কোলন, আর এই অংশটুকুকে বলছি আমরা মলাশয়। আর এখানে দেখো আরেকটা খণ্ড দেখতে পাচ্ছি আমরা, খণ্ড বলবো না অ্যাকচুয়ালি, এই যে এরকম একটা অংশ, এই অংশটার নাম হলো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। তাহলে বলো তো অ্যাপেন্ডিক্স কার অংশ? সিকাম, কোলন নাকি মলাশয়? অ্যাপেন্ডিক্স কার অংশ? সিকাম, কোলন নাকি মলাশয়? বলো। সিকামের অংশ। ভেরি গুড। ওকে, আচ্ছা, এখন আসো পৌষ্টিক গ্রন্থি। তাহলে আমরা বলেছি পৌষ্টিক গ্রন্থির কাজ কি? পৌষ্টিক গ্রন্থির মেইন কাজ হলো পৌষ্টিক গ্রন্থি থেকে বিভিন্ন রকম এনজাইম নিঃসরণ হবে, এবং এই এনজাইমগুলো খাবারকে হজম করতে সাহায্য করবে। তাহলে কি কি পৌষ্টিক গ্রন্থি রয়েছে দেখো, লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি। এগুলো হলো পৌষ্টিক গ্রন্থির উদাহরণ। প্রথমে আসো লালা গ্রন্থি। তাহলে এই যে তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো সেই লালা গ্রন্থির ছবি। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই অংশটা, এই অংশটার নাম হলো প্যারোটিড গ্রন্থি। এই গ্রন্থিটার নাম হলো প্যারোটিড গ্রন্থি। ওকে, তাহলে প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে? 2 কানের সামনে এবং নিচের দিকে থাকে। এই গ্রন্থিটার নাম হলো সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এই যে এখানে এই গ্রন্থিটার নাম হলো সাবম্যান্ডিবুলার গ্রন্থি, বা আরেকটা নাম হলো সাব ম্যাক্সিলারি গ্রন্থি, একই কথা। তাহলে এটার নাম হলো সাব ম্যাক্সিলারি গ্রন্থি। সাব ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি, সাব ম্যাক্সিলারি গ্রন্থি। আর দেখো এই যে জিহ্বার নিচে যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এই গ্রন্থিটার নাম হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে আমি যদি বলি লালা গ্রন্থি কয় ধরনের রয়েছে? 3 ধরনের রয়েছে। টোটাল সংখ্যা কয়টা? 3 জোড়া। এই লালা গ্রন্থিগুলো জোড়ায় জোড়ায় থাকে। এই যে কানের এই সাইডে থাকে, এই সাইডে থাকে 1 জোড়া, এটাকে বলছি আমরা প্যারোটিড গ্রন্থি। তারপরে এই যে চোয়ালের নিচে থাকে, এখানে 1 জোড়া, এখানে একটা, এখানে একটা, এটাকে বলছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি বা ম্যাক্সিলারি গ্রন্থি। আর জিহ্বার নিচে থাকে জিহ্বার 2 সাইডে, এটাকে বলছি আমরা সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ঠিক আছে? এখন এই যে লালা গ্রন্থির কথা যে বলছি, এই লালা গ্রন্থি থেকে কি নিঃসরণ হয়? এই লালা গ্রন্থি থেকে নিঃসরণ হলো লালা, লালা রস। এবং এই লালা রসে বিভিন্ন রকমের এনজাইম থাকে। লালা রসে বিভিন্ন রকমের এনজাইম থাকে, এবং এই এনজাইমগুলোর কাজ কি? লালা রসে বিভিন্ন রকমের এনজাইম থাকে, যেমন আমি যদি বলি দুইটা এনজাইমের নাম, একটা হলো টায়ালিন এবং আরেকটা হলো মল্টেজ। এই টায়ালিন এবং মল্টেজ নামক এনজাইম, এগুলো লালা রসে থাকে। এবং এই দুইটা এনজাইমের কাজ হলো, এই এনজাইমগুলো করে কি জানো? এই এনজাইমগুলো শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে এই এনজাইমগুলোর কাজ হলো শর্করা জাতীয় খাবার পরিপাকে সাহায্য করা। তাহলে এগুলো কি করবে? শর্করা জাতীয় খাবার পরিপাক করবে। বুঝতে পেরেছো সবাই? শর্করা পরিপাক।
এরপর আসো যকৃত। যকৃত। যকৃতকে বলা হয় দেহের সবচেয়ে বড় গ্রন্থি। দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। ওকে? এবং যকৃতে দেখো ২ টা খণ্ড রয়েছে। একটা হলো ডান খণ্ড, এই অংশটা ডান খণ্ড, এই অংশটা বাম খণ্ড। এখন তোমরা আমাকে দেখে বলো তো কোন খণ্ডটা সবচেয়ে বড়? বলো। এটা হলো ডান খণ্ড, এটা হলো বাম খণ্ড। তাহলে যকৃতের কোন খণ্ডটা সবচেয়ে বড়? কি হবে উত্তর? বলো। যকৃতের কোন খণ্ডটা সবচেয়ে বড়? এটা ডান, এটা বাম। সবাই বলো। মানসুরা। কেউ বলে ডান, কেউ বলে বাম। তোমরা দেখেও সঠিক উত্তর দিতে পারো না। তাহলে দেখেই বোঝা যাচ্ছে ডান খণ্ডটা সবচেয়ে বড়, তাই না? সবচেয়ে বড়। ওকে, ভেরি গুড। এছাড়া যকৃতে টোটাল এরকম 4টা খণ্ড থাকে। 4টা খণ্ড দিয়ে যকৃত তৈরি। এবং আরেকটা জিনিস দেখো, এখানে হলুদ কালার একটা সবুজ কালার একটা জিনিস দেখা যাচ্ছে, যে সবুজ কালারের জিনিস। এই সবুজ কালারের জিনিসটাকে বলা হয় পিত্তথলি। এই জিনিসটার নাম হলো পিত্তথলি। তাহলে পিত্তথলি কোথায় থাকে? যকৃতের ডান খণ্ডের নিচে থাকে। ওকে? আর আমরা যেটাকে কলিজা বলি, এই কলিজা এবং যকৃত একই জিনিস। তাহলে যকৃত এবং কলিজা একই জিনিস। তোমরা কারা কারা গরুর কলিজা খাও? বলো। গরুর কলিজা, খাসির কলিজা কারা কারা খাও? অনেকেই খায়, তাই না? ওকে, তাহলে ওই যাহাই কলিজা তাহাই কিন্তু যকৃত। তার মানে সেটা তুমি আসলে গরুর যকৃত খাচ্ছ। ঠিক আছে? ওকে। এখন এই যে যকৃতের কথা বললাম না, এই যকৃতের মধ্যে অনেকগুলো লোবিউল থাকে, এরকম গোল গোল অনেকগুলো লোবিউল থাকে। এই জিনিসগুলোকে বলা হয় লোবিউল। 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 তাহলে যকৃতে কি থাকে? অনেকগুলো লোবিউল থাকে। ঠিক আছে? এই লোবিউলগুলোর ভেতরে যকৃতের মধ্যে কোষ থাকে। এই লোবিউলগুলোর ভেতরেই কোষ থাকে। এরকম কোষ থাকে। এই যে কোষ থাকে, এরকম অসংখ্য কোষ থাকে। তাহলে এই যে যকৃতের মধ্যে যে কোষ থাকে, যে কোষগুলো থাকে, এই কোষগুলোর নাম হলো হেপাটোসাইট। হেপাটোসাইট। তাহলে যকৃতের মধ্যে যে কোষ থাকে সেই কোষের নাম কি? হেপাটোসাইট। তাহলে মনে করো এটা যদি একটা লোবিউল হয়ে থাকে, এই যে এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা যদি একটা লোবিউল হয়ে থাকে, এই পুরোটা একটা লোবিউল মনে করো। এই লোবিউলের ভেতরে তুমি ভালো করে লক্ষ্য করো যে এই লোবিউলের ভেতরে এই যে দেখো কোষের মতো জিনিস দেখতে পাচ্ছ তুমি। এই যে দেখেছো? এই যে এরকম, এই যে এই জিনিসগুলো, এগুলো হলো যকৃতের কোষ। এই যে এগুলো হলো যকৃতের কোষ। এই কোষগুলোর নামই হলো হেপাটোসাইট। হেপাটোসাইট। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? এবং এই হেপাটোসাইট কোষগুলোর একটা কাজ হলো, এই হেপাটোসাইট কোষগুলো পিত্তরস তৈরি করে। এই হেপাটোসাইট কোষগুলো কি তৈরি করে? পিত্তরস তৈরি করে। পিত্তরস। তাহলে হেপাটোসাইট কোষের একটা কাজ কি? এরা কি করে? পিত্তরস তৈরি করে। তার মানে আমরা বলতে পারি যকৃতের একটা কাজ হলো পিত্তরস তৈরি করা। ওকে? তাহলে এই যে যকৃত যে পিত্তরস তৈরি করলো, এই যে এখানে যে পিত্তরসগুলো তৈরি হলো, এই তৈরি হওয়ার পরে এই পিত্তরসগুলো করে কি? নালীর মাধ্যমে, এখানে নালী থাকে, সেগুলোকে বলা হয় পিত্তনালী। এখানে মনে করো আমি যদি নালী আঁকি, এই যে এরকম নালী থাকে, হ্যাঁ, এরকম নালী থাকে, এই যে এরকম নালী থাকে। ওকে? তাহলে এই যে নালী, এগুলোকে বলা হয় পিত্তনালী। এই পিত্তনালীর মাধ্যমে এই যে হেপাটোসাইট থেকে যে পিত্তরস তৈরি হলো, এই পিত্তরসগুলো পিত্তনালীর মাধ্যমে এইখানে এসে জমা থাকে। তাহলে কোথায় জমা থাকছে বলো তো? এই জিনিসটার নাম কি? পিত্তথলি। তার মানে পিত্তথলিতে জমা থাকে। তাহলে পিত্তরস কোথায় জমা থাকে বলো? তাহলে 2টা কথা, পিত্তরস তৈরি হয় হলো যকৃতের মধ্যে, আর তৈরি হওয়ার পরে এই পিত্তরসটা জমা থাকে হলো পিত্তথলির মধ্যে। ঠিক আছে? পরে কি হয়? পরে যখন প্রয়োজন হয়
তখন প্রয়োজনে এই যে পিত্তথলি আছে না, এখান থেকে নালী বের হয়ে আসে। এই নালীর সাথে আবার ডিউডেনাম আছে না, ডিউডেনাম, এই ডিউডেনামের সংযোগ আছে। এই যে এটা মনে করো ডিউডেনাম, এই নালীর সাথে ডিউডেনামের সংযোগ। এটা মনে করো ডিউডেনাম, এই যে ডিউডেনাম। ওকে, আর এটা হলো নালী, এই যে নালী। ওকে, ডিউডেনামের সংযোগ আছে। আর এই পাশে থাকে হলো তোমার অগ্নাশয়। অগ্নাশয় কি আমরা একটু পরেই পড়বো, ঠিক আছে। এদিকে থাকে হলো অগ্নাশয়, এদিকে থাকে অগ্নাশয়। এই অগ্নাশয় থেকেও নালী বের হয়, অগ্নাশয় থেকেও নালী বের হয়, ঠিক আছে। তাহলে এই হলো সেই অগ্নাশয়ের নালী। তাহলে এই যে এগুলো হলো অগ্নাশয় নালী। হ্যাঁ, তাহলে এই হলো সেই অগ্নাশয় নালী। তাহলে দেখো অগ্নাশয় নালী, অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী বের হলো, আর পিত্তথলি থেকে পিত্তনালী বের হলো। এরা তখন করে কি জানো, এরা এইভাবে করে একসাথে মিলিত হয়। দেখো একসাথে মিলিত হলো, মিলিত হয়ে দেন এরা কোথায় প্রবেশ করে, এই দেখো কোথায় প্রবেশ করলো, এই দেখো কোথায় প্রবেশ করলো, ডিউডেনামে প্রবেশ করলো। বুঝছো, এই যে এই এই জিনিসটার নাম হলো ডিউডেনাম। সাদা অংশ যেটা দেখতে পাচ্ছ এটার নাম হলো ডিউডেনাম। এই যে ডিউডেনাম, ডিউডেনাম। তাহলে ডিউডেনামে প্রবেশ করলো। আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই, চর্বি জাতীয় খাবার, এই চর্বি জাতীয় খাবার যখন খাই, তাহলে সেই খাবারটা, চর্বি জাতীয় খাবারটা যখন ডিউডেনামে আসে, যখন চর্বি জাতীয় খাবারটা ডিউডেনামে যখন আসে, এই যে খাবারটা ডিউডেনামে আসলো, তখন এই পিত্তথলি থেকে পিত্তরস নিঃসরণ হয়। তাহলে পিত্তথলি থেকে পিত্তরস নিঃসরণ হয়। ওকে, এই পিত্তরস এই পিত্ত নালীর মাধ্যমে কোথায় আসে, এই ডিউডেনামে এসে চর্বিকে ভাঙে, চর্বিকে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত করে। এই চর্বিটাকে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত করে। এরকম চর্বিটা ভেঙে পরে কি হয়, অনেক ছোট 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 চর্বিতে পরিণত হয়, টুকরাতে পরিণত হয়। ওকে, এই যে ছোট 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 এরকম চর্বির টুকরাতে পরিণত হয়। তাহলে কে ভাঙলো, চর্বিটাকে ভাঙলো কে, পিত্তরস ভাঙলো। এভাবে করে পিত্তরস চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে খাবার পরিপাকে, চর্বি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে এই জিনিসটুকু ক্লিয়ার কিনা, পিত্তরস এই জিনিসটা? ওকে, তাহলে যকৃতকে কেন রসায়ন গবেষণাগার বলা হয়? কারণ যকৃতের মধ্যে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়া প্রায় 400 রকমের রাসায়নিক বিক্রিয়া, 400 থেকে 500 রকমের রাসায়নিক বিক্রিয়া যকৃতের মধ্যে সংঘটিত হয়। এই জন্য যকৃতকে বলা হয় কোষের রসায়ন গবেষণাগার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো পিত্তরস সম্পর্কিত কথা আমরা যেটা বলেছি, এই ছবিটা দেখো, এই যে এই ছবিটা আমরা একটু আগে ওই ছবিটাই এঁকেছি। সেটা হলো যে এই যে এটা হলো ডিউডেনাম, ঠিক আছে। এটা হলো সেই পিত্তথলি, এটা হলো পিত্তনালী, এই যে পিত্তনালী, এই দেখো পিত্তনালী। ওকে, এবং পিত্তনালী দেখো কার সাথে কানেকশন, এই যে ডিউডেনামের সাথে কানেকশন। আর এটা হলো হলুদ কালার, এটা হলো অগ্নাশয়, আর এগুলো হলো অগ্নাশয় নালী। ঠিক আছে, তাহলে পিত্তনালী এবং অগ্নাশয় নালী একসাথে মিলে তারপরে ডিউডেনামে প্রবেশ করে। যখন চর্বি জাতীয় খাবার আমরা খাই, সেই চর্বি জাতীয় খাবারের উপরে এই পিত্তথলি থেকে পিত্তরস নিঃসরণ হয়। এই পিত্তরস এসে চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে ছোট 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 টুকরাতে পরিণত করে। ক্লিয়ার সবাই? তাহলে দেখো পিত্তরস যে কথাগুলো আমরা বললাম সেই কথাগুলো এখানে এখন লেখা আছে। এই দেখো পিত্তরস হেপাটোসাইট কোষ থেকে তৈরি হয়। হ্যাঁ, পিত্তরস হলো গাঢ় সবুজ বর্ণের, ক্ষারীয়, পিত্তথলিতে জমা থাকে। হ্যাঁ, পিত্ত তারপর দেখো পিত্তথলি পিত্তনালীর সাহায্যে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়, যকৃত অগ্নাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে।
সো এই জিনিসগুলো ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড। যকৃতের মধ্যে যে কোষ থাকে সেই কোষের নামই হলো হেপাটোসাইট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে যকৃতের কাজ কি? আমরা একটা অলরেডি বলেছি যে যকৃতের মধ্যে পিত্তরস তৈরি হয় এবং এই পিত্তরস খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। পিত্তরসের উপাদান কি কি? যে পানি থাকে, পিত্ত লবণ থাকে, কোলেস্টেরল, খনিজ লবণ এগুলো থাকে। আর পিত্তরসের ভূমিকা কি দেখো, অলরেডি বলেছি, চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র দানায় পরিণত করে। ঠিক আছে? এবং আমরা যেহেতু অলরেডি বলেছি পিত্তরস এটা হলো একটা ক্ষারধর্মী পদার্থ, তাই পিত্তরস একটা ক্ষারীয় পরিবেশ তৈরি করে। ঠিক আছে? স্যালাইভা মানেই হলো লালা, যেটাকে আমরা থুতু বলি। ওকে। আর কি? গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে হলো যকৃতের মধ্যে, এবং রক্তে গ্লুকোজ কমে গেলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে। হ্যাঁ, এগুলো যকৃতের কাজ। এছাড়া অ্যামাইনো অ্যাসিডকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড বিভিন্ন রকমের কাজ করে। এই যে আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, আমরা যে চর্বি জাতীয় খাবার খাই, এগুলো আমরা পরের লেকচারে পড়বো যে যকৃতের মধ্যে কিভাবে গ্লুকোজ যায়, যকৃতের মধ্যে কিভাবে অ্যামিনো অ্যাসিড যায়, এবং যকৃতের মধ্যে কিভাবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যকৃতের মধ্যে যায়, কিভাবে কাজটা হয় এটা আমরা পরের লেকচারে পড়বো। হ্যাঁ, জাস্ট কাজগুলো একটু পড়ে নাও। তাহলে দেখো, অ্যামিনো অ্যাসিডকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন করে বর্জ্য পদার্থ পরিণত করে, স্নেহ জাতীয় পদার্থ শোষণ করে। ওকে, আচ্ছা, তাহলে বলো তো এটার উত্তর কি হবে? ভেরি গুড। তাহলে যকৃত, তাই না? তাহলে যকৃত হলো দেহের সবচেয়ে বড় গ্রন্থি। পিত্তথলি কোন নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে? একটু আগে আমরা বলেছি। তাহলে কি হবে উত্তর? বলো। তাহলে কি হবে? ভেরি গুড। তাহলে যকৃত অগ্নাশয় নালী, তাই না? ওকে। এরপরে আসো অগ্নাশয়। অগ্নাশয় কোন জিনিসটা দেখো, এই যে হলুদ কালারের একটা যে অংশ দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে একটু হলদে টাইপের, বুঝতে পারছো? এই যে এই জিনিসটা, এই যে এটা একটু হলদে কালার, এই যে এটা, এই জিনিসটার নাম হলো অগ্নাশয়। ইংলিশে বলা হয় এটাকে প্যানক্রিয়াস। এই জিনিসটার নাম হলো অগ্নাশয়। ওকে, ইংলিশে বলা হয় এটাকে প্যানক্রিয়াস। ওকে, আচ্ছা, এই অগ্নাশয়ে এটাকে আমি যদি একটু বড় করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অগ্নাশয়টাকে আমি এখন বড় করে এঁকে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে? এই হলো সেই অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয়ের মধ্যে অনেক ধরনের কোষ থাকে। হ্যাঁ, আমরা এখন কোষের ছবি আঁকবো।
মানে এটা কিন্তু বোঝানোর জন্য, হ্যাঁ, তোমাদের বইয়ে যেহেতু মানে বোঝার মতো করে নাই, এই জন্য আমি বোঝানোর জন্য এই ছবিটা আঁকছি। এই দেখো, এবং এর ভিতরে কিছু কোষ থাকে, হ্যাঁ, আমরা ভিতরে ডিটেলসে যাব না, জাস্ট মনে রাখো কিছু কয়েক ধরনের কোষ থাকে, যে এগুলো হলো কয়েক ধরনের কোষ। ওকে, কোষ থাকে। সবগুলো আর আঁকলাম না, জাস্ট তোমরা একটু জিনিসটা মনে রেখো, যে এগুলো হলো এক একটা কোষ। এই যে এগুলো হলো এক এক কয়েক ধরনের কোষ, হ্যাঁ, ওকে। আচ্ছা, এর ভেতরে আবার এরকম কিছু কোষ থাকে ভেতরে, মাঝখানে মাঝখানে, ঠিক আছে। আমরা কিন্তু সহজে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, এর ভেতরে প্রায় 4 ধরনের কোর্স থাকে। এগুলো এখন তোমাদের দরকার নেই, জাস্ট তোমাদের বইয়ে যা আছে সেভাবে একটু মনে রাখো। ওকে, তাহলে দেখো আমরা এখানে 2 রকমের জিনিস পাচ্ছি। একটা হলো এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই যে এই কোষগুলো করে কি জানো? এই কোষগুলো বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ করে, বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ করে। কোন কোষগুলো? এই যে এগুলো, এটা বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ করে। যেমন আমি যদি বলি কি কি রকমের এনজাইম নিঃসরণ করে, কয়েকটা এনজাইমের নাম বলো তো। আচ্ছা, একটা হলো অ্যামাইলেজ, একটা হলো ট্রিপসিন, আর একটা হলো লাইপেজ। এগুলো হলো বিভিন্ন রকমের এনজাইমের নাম। এই এনজাইমগুলো কে তৈরি করে? অগ্নাশয় তৈরি করে। ওকে, এর মধ্যে এই অ্যামাইলেজ এনজাইমের কাজ হলো, এই এনজাইমগুলো করে কি? শর্করা জাতীয় খাবার পরিপাক করে। তাহলে অ্যামাইলেজের কাজ কি? শর্করা পরিপাক। ট্রিপসিনের কাজ কি? আমিষ জাতীয় খাবার পরিপাক। আর লাইপেজের কাজ কি? চর্বি জাতীয় খাবার পরিপাক। এই খাবারগুলো তাকে সাহায্য করে। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। এই কথাটুকু বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে কি বললাম যে এই কোষগুলো এনজাইম তৈরি করে, বাট এখানে তো আমরা আরেক বিশেষ ধরনের কোষ দেখতে পাচ্ছি না, এই যে এই কালারের। এই কোষগুলো করে কি জানো? এই কোষগুলো হরমোন তৈরি করে, হরমোন তৈরি করে। ওকে, এই কোষগুলো হরমোন তৈরি করে। কি কি হরমোন? আমরা হরমোনের নাম দেখি। একটা হলো গ্লুকাগন, একটা হলো গ্লুকাগন, আর একটা হলো ইনসুলিন। এই হরমোনগুলো তৈরি করে। প্রায় 4 ধরনের হরমোন তৈরি করে, বাট তোমাদের বই যেহেতু 2টা আছে, আমি 2টাই লিখি। ইনসুলিন, ঠিক আছে। এর মধ্যে গ্লুকাগনের কাজ হলো রক্তে
গ্লুকোজের পরিমাণ বাড়ানো, আর ইনসুলিনের কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার? এখন মনে রাখবে যেসব গ্রন্থি এনজাইম তৈরি করে সেসব গ্রন্থিকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। কি বললাম? যেসব গ্রন্থি এনজাইম তৈরি করে সেসব গ্রন্থিকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। যেসব গ্রন্থি হরমোন তৈরি করে সেসব গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। আর যেসব গ্রন্থি হরমোন এবং এনজাইম দুইটাই তৈরি করে সেই গ্রন্থিগুলোকে বলা হয় মিশ্র গ্রন্থি। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, অগ্নাশয় এটা কি বহিঃক্ষরা গ্রন্থি নাকি অন্তঃক্ষরা গ্রন্থি? বলো, অগ্নাশয় বহিঃক্ষরা নাকি অন্তঃক্ষরা? বহিঃক্ষরা না অন্তঃক্ষরা? অগ্নাশয় কি করে? অন্তঃক্ষরা কি করে? মিশ্র গ্রন্থি। ভেরি গুড, মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? কারণ অগ্নাশয় বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্নাশয় থেকে এনজাইমও তৈরি হয়, অগ্নাশয় থেকে হরমোনও তৈরি হয়। ঠিক আছে? ওকে। দেন আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? আমরা বলেছিলাম পাকস্থলীর মধ্যে যে গ্রন্থি থাকে তাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। আমরা অলরেডি বলেছি এই যে পাকস্থলী, এই পাকস্থলীর মধ্যে যে গ্রন্থিগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি গ্যাস্ট্রিক গ্রন্থি। ওকে, এই যে এই গ্রন্থিগুলোকে গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে এই হলো সেই গ্যাস্ট্রিক গ্রন্থি। এবং দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি কি দিয়ে তৈরি? অনেকগুলো কোষ দিয়ে তৈরি, তাই না? তোমরা এখানে দেখো এই যে গোল গোল যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কিন্তু কোষ। এগুলো কোষ, দেখো বিভিন্ন রকমের কোষ দিয়ে তৈরি, তাই না? এই যে গোলাপি কালারের কোষ, হলুদ কালারের কোষ, হ্যাঁ, এবং এক একটা কোষের এক এক রকম কাজ আছে। ওকে, যেমন এই হলুদ কালারের যে কোষ, এই কোষটার নাম হলো প্যারাইটাল কোষ। এই কোষের কাজ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করা। ওকে, তাহলে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থির কথা বলছি, এই গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলো থাকে এই কোষগুলো থেকে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ এই এনজাইমগুলো নিঃসরণ হয়, এগুলো নিঃসরণ হয়। ঠিক আছে? এবং গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যেসব রস নিঃসরণ হয় এগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক রস বা পাচক রস। ওকে, এরপর আসো আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি কোথায় থাকে? অন্ত্রের মধ্যে থাকে। সহজ কথা, এটা মনে করো ক্ষুদ্রান্ত। এই যে এই জিনিসগুলো, এটা ধরো পাকস্থলী, এগুলো হলো মনে করো ক্ষুদ্রান্ত। এই যে ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত। ওকে, আর এটা হলো মনে করো বৃহদন্ত্র, এগুলো হলো বৃহদন্ত্র। এই যে এটা হলো বৃহদন্ত্র। ওকে, এই যে বৃহদন্ত্র। এই যে বৃহদন্ত্র। তাহলে এই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মধ্যে যে গ্রন্থিগুলো থাকে, যে মনে করো গ্রন্থি, হ্যাঁ, এটা মনে করো গ্রন্থি, এটা গ্রন্থি, তারপর এটা গ্রন্থি, এটা গ্রন্থি। তাহলে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মধ্যে যেসব গ্রন্থি থাকবে এই গ্রন্থিগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি। এগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি। ঠিক আছে? এবং এই গ্রন্থিগুলো থেকে যে রস নিঃসরণ হবে এই রসকে বলা হয় আন্তরিক রস। ঠিক আছে? এই, তাহলে এই প্রশ্নের উত্তর দাও তো, বলো। ভেরি গুড। তাহলে অ্যামাইলেজ, তাই না? মিশ্র গ্রন্থি মানে কি? এখানে অগ্ন্যাশয়ের কথা বলছে। অগ্ন্যাশয় থেকে কোন জিনিসটা পাওয়া যায়, কোন এনজাইমটা পাওয়া যায়। ভেরি গুড। তাহলে দেখো তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো না? দেখো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পারবো?
পারা যাবে? ওকে। তো কার কোনো প্রশ্ন আছে কিনা বলো। ভিলাই কি এটা আমরা পরের ক্লাসে দেখবো, ভিলাই জিনিসটাকে। ভিলাই কি এটা আমরা পরের ক্লাসে জানবো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না, আর আমাদের সময়ও শেষ। ওকে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো যে মানবদেহে এ চিহ্নিত অংশটির গুরুত্ব বিশ্লেষণ করো। এই যে এ চিহ্নিত অংশ, এ চিহ্নিত অংশ কি, এই জিনিসটা কিসের ছবি, এটা কিসের ছবি, আশা করি বুঝতে পারবা, তাই না? ওকে, পোর্টাল সিটি কি এগুলো পরের ক্লাসে। ওকে, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।